বাবা, তুমি একটু শক্ত করে ধরো, তোমার কিচ্ছু হবে না। তোমার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, নইলে তোমাকে সুস্থ করা যাবে না। আমি এখন কি করব? এত টাকা কোথায় পাব? তবে কি আমার বাবার চিকিৎসা হবে না? ধুর হ! যে এই উত্তাল সমুদ্রের ঢেউকে তুচ্ছ করে মাঝ দরিয়া থেকে ওই হারিয়ে যাওয়া মুক্তোর ঝাপ্পি নিয়ে আসতে পারবে, তাকে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আমার বাবার জন্য টাকা লাগবে, আমি যাব। দয়া করে আমাকে একটা সুযোগ দিন। এই ছেলে, তোমার তো সবে গোঁফ গজিয়েছে। ঠিক আছে, পারলে ৫ কোটি তোমার। গ্রামের নাম ছিল নীলগঞ্জ। ছোট্ট এক তটরেখা, যেখানে ভোরের আজানের আগেই জেলেরা জাল নিয়ে বেরিয়ে পড়ত, আর রাত নামত লণ্ঠনের নিভু নিভু আলোর সাথে। নোনা বাতাস, নারিকেল গাছ আর দিগন্ত জোড়া নীল জলরাশি। এখানে বেঁচে থাকা সোজা ছিল, কিন্তু জীবনযাপন সহজ ছিল না। এই গ্রামেই থাকত অয়ন। বয়স বড়জোর ১৮। লম্বাটে গড়ন, রোদে পোড়া তামাটে রং, চোখে এক গভীর স্থিরতা। পোশাক মলিন হলেও বুকের পাটা ছিল দেখার মতো। লোকে বলতো, ছেলেটার পকেটে টান আছে, কিন্তু কলিজায় জোর আছে। অয়নের পরিবারে ছিল তার অসুস্থ বাবা আর ছোট ভাই রনি। বছর ৪ আগে মা মারা যান। নৌকা একটা ছিল, কিন্তু বাবার অসুস্থতায় সেটা ঘাটে পড়ে পড়ছিল। অয়ন কখনো মাছের আড়তে, আবার কখনো লবণের মাঠে মজুরি করত। কিন্তু অয়নের একটা বিশেষ গুণ ছিল, সে সমুদ্রকে ভয় পেত না। ছোটবেলা থেকেই উত্তাল লোনা জল, হাঙর বা বড় ঢেউয়ে মাঝে সে এমনভাবে সাঁতরাত যেন জলই তার আসল ঘর। সৈকতের শেষ মাথায় একটা পুরনো বাতিঘর ছিল। অনেকদিন পরিত্যক্ত থাকার পর সেখানে শহর থেকে এক ধনী ব্যবসায়ী এসেছিল। নাম ছিল সমরেশ চৌধুরী। শোনা যেত সে অগাধ সম্পত্তির মালিক। সে বাতিঘরের কাছের জলসীমা লিজ নিয়েছিল এবং সেখানে দামি সব স্পিডবোট আর ডুবুরি এনে রেখেছিল। কিন্তু সেই তল্লাটে একটা এলাকা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। লোকে বলতো কাল নাগিনীর বাঘ। সেখানে জলের স্রোত এত তীব্র যে মনে হতো জলরাশি নিচে থেকে কেউ টেনে ধরছে। কিন্তু সবচেয়ে আতঙ্কের ছিল ওই এলাকার বিশাল এক হাঙর। জেলেরা ডাকত রুদ্র বলে। সে কাউকেই ওই সীমানায় ঘেঁষতে দিত না। যেই নৌকো নিয়ে যেত সে সেটাকে ধাক্কা দিয়ে উল্টে দিত বা জাল ছিঁড়ে তছনছ করত। ৩ জন অভিজ্ঞ ডুবুরি সেখানে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। পুরো উপকূল ওই এলাকাকে জমের মতো ভয় পেত। একদিন ঘোষণা হল সমরেশ চৌধুরী এক বিশেষ রত্নখচিত বাক্স ওই এলাকায় হারিয়েছে। সে ঘোষণা করল, যে ব্যক্তি রুদ্রের এলাকা থেকে ওই বাক্স উদ্ধার করতে পারবে তাকে ৫ কোটি টাকা দেওয়া হবে। ব্যাস, পুরো বন্দরে শোরগোল পড়ে গেল। ভিনদেশি ডুবুরি এলো, আধুনিক যন্ত্রপাতির লোক এলো। সবার মনে হল এই এক সুযোগে ভাগ্য ফিরে যাবে। কিন্তু যেই মাঝ দরিয়ায় গেল সে হয় জখম হয়ে ফিরল, নয়তো ভয়ের চোটে নামলই না। অয়ন সেদিন জেটিতে দাঁড়িয়ে সব দেখছিল। ভিড়ের আড়ালে সে লক্ষ্য করছিল ঢেউয়ের মেজাজ। সবাই যেখানে মৃত্যু দেখছিল, অয়ন সেখানে দেখছিল অস্থিরতা আর একাকিত্ব। বিকেলে যখন সব কোলাহল থিতিয়ে গেল, অয়ন একা ডিঙি নিয়ে কালনাগিনীর বাঁকের কাছে গেল। দিগন্তে তখন গোধূলির আভা। রুদ্র জলের উপরে মাঝে মাঝে তার পাখনা দেখাচ্ছিল। অয়ন ধীরে ধীরে বৈঠা চালাল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু শান্ত সমুদ্র আর তার ধীর নিঃশ্বাস। হাঙরটা তার নৌকার চারপাশে পাক ঠেতে লাগল, লেজ দিয়ে জলে সজোরে আঘাত করল। অয়ন থমকাল না। বিড়বিড় করে বলল, ভয় নেই বন্ধু, আমি তোর শিকার কাটতে আসিনি। রুদ্র আবার গর্জে উঠে জলের ঝাপটা দিল। অয়ন তবু অগিচল। সে বৈঠা তুলে স্থির হয়ে বসে রইল। কিছুক্ষণ দুজনে দুজনকে পরখ করল, যেন দুই আদিম সত্তা, যারা একে অপরকে চিনতে চাইছে। অয়ন ধীর স্বরে বলল, তোরও আপন কেউ নেই, আমারও নেই। সেই নির্জনতায় এক নতুন আস্থার জন্ম হচ্ছিল। পরদিন সকালে নীলগঞ্জে আবার সেই ভিড়। আজ নাকি বিদেশি ড্রেজার আসবে। লোকে বলছিল এবার নিশ্চয়ই উদ্ধার হবে। অয়ন চুপচাপ ছিল। সারা রাত তার চোখে ঘুম ছিল না। তার মাথায় শুধু রুদ্রের সেই অস্থির চোখগুলো ভাসছিল। সকালে সে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। বাবা অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, কোথায় যাস বাপ? অয়ন গামছাটা কাঁধে ফেলে বলল, আজ জীবনের একটা ফয়সালা করতে যাচ্ছি বাবা।
বাতিঘরের সামনে আজ তিল ধারণের জায়গা নেই। শহর থেকে আসা ডুবুরি দল তাদের আধুনিক পোশাক আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে তৈরি। সমরেশ চৌধুরী সোফায় বসে পাইপ টানছিল। তার চোখে ছিল তাচ্ছিল্যের হাসি। ডুবুরি দল জলে নামল। রুদ্র আজ আরও বেশি ক্ষিপ্ত ছিল। সে কাউকে নামতে দেখলেই জল তোলপাড় করে দিচ্ছিল। ডুবুরিরা নিচে নামার চেষ্টা করতেই রুদ্র এমন আক্রমণ করল যে তারা প্রাণভয়ে নৌকায় উঠে পালাল। ভিড়ের মধ্যে হাসাহাসি শুরু হল। এ তো সাক্ষাৎ জম। সমরেশ চৌধুরী বিরক্ত হয়ে বলল, আর কেউ আছে সাহসী? ভিড় চিরে অয়ন সামনে এলো, একদম নিঃশব্দে। লোকে তাকে দেখে টিটকারি দিল, এই চ্যাংড়া ছেলে মাছ ধরতে গিয়ে হাঙরের খাবার হবে নাকি? অয়ন কারোর দিকে তাকাল না। সমরেশ তাকে খুঁটিয়ে দেখল, তুমি পারবে? অয়ন সহজ গলায় বলল, দেখি। ভিড় এবার রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগল। অয়ন জলে ঝাঁপ দিল, তবে সে ডুব দিল না, শুধু হাত পা ছড়িয়ে জলের ওপর ভেসে রইল। রুদ্র তার দিকে ধেয়ে এলো। ভিড় চিৎকার করে উঠল, গেল রে গেল! কিন্তু অয়ন নড়ল না, সে স্থির হয়ে রইল। রুদ্র তার শরীরের একদম কাছ দিয়ে চলে গেল, কিন্তু কামড় দিল না। অয়ন ধীরে ধীরে একটা হাত জলের নিচে নামালো। রুদ্র থমকাল। অয়ন পকেট থেকে এক টুকরো তাজা মাছ বের করে ছেড়ে দিল। রুদ্র সেটা খেল না, শুধু শুকে দেখল। প্রায় ২০ মিনিট এভাবেই কাটল। সবাই ভাবল অয়ন বোধহয় জমে গেছে, কিন্তু অয়ন ভয় পায়নি, সে সময় দিচ্ছিল। রুদ্র ধীরে ধীরে শান্ত হল। অয়ন এবার ডুব দিল। নিচে তখন অন্ধকার, কিন্তু তার চোখ খোলা। সে দেখল পাথরের খাঁজে সেই বাক্স আটকে আছে। সে হাত বাড়াল না, শুধু রুদ্রের শরীরটা একবার ছুঁয়ে দিল। রুদ্র এবার তাকে বাধা দিল না। অয়ন বাক্সটা নিয়ে যখন উপরে ভেসে উঠল, পুরো সৈকতে পিন পতন নিস্তব্ধতা। সেদিন থেকে সবকিছু পাল্টে গেল। অয়ন আর রুদ্রের বন্ধুত্ব এখন নীলবঞ্জের রূপকথা। সমরেশ চৌধুরী ৫ কোটি টাকার চেক রাহুলের দিকে বাড়িয়ে দিল। অয়ন চেকটা হাতে নিল, কিন্তু কিছুক্ষণ পর অর্ধেকটা ফিরিয়ে দিয়ে বলল, এই টাকা দিয়ে উপকূলে একটা হাসপাতাল বানান, যেন টাকার অভাবে কারোর বাবাকে ধুঁকতে না হয়। সমরেশ অবাক হয়ে বলল, তুমি শুধু জল বোঝো না, জীবনও বোঝো। অয়ন হাসল, ভয় দেখিয়ে জয় করা যায়, কিন্তু আপন করা যায় না। নীলগঞ্জের সেই উপকূলে এখন আর আতঙ্ক নেই। অয়ন এখন সেখানকার প্রধান রক্ষক। রনি একদিন জিজ্ঞেস করল, ভাইয়া তুমি জানোয়ারটাকে পোষ মানালে কি করে? অয়ন আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ওকে পোষ মানাইনি রে, আমি শুধু ওর কষ্টটো ভাগ করে নিয়েছি। গোধূলির আলোয় অয়ন আর রুদ্রের সেই ছায়া যখন জলে মিশে যায়, তখন একটা শিক্ষাই স্পষ্ট হয়ে ওঠে। অদম্য সাহস মানে শুধু লড়াই করা নয়, বরং পরম ধৈর্য ও মমতায় প্রতিকূলতাকে আপন করে নেওয়ার ক্ষমতা। গল্পটি ভালো লাগলে পাশে থাকবেন, আর মানুষের প্রতি দয়া ও সহানুভূতি হারাবেন না। আপনাদের সমর্থনই আমার এগিয়ে চলার প্রেরণা। কমেন্টে জানান আপনি এই অসীম পৃথিবীর কোন কোণ থেকে আমাদের সাথে আছেন।